হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভিডিও গতকাল আমি যেটা তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম ভিডিও, তার শিরোনাম ছিল ব্যর্থতার ময়না তদন্ত। ব্যর্থতার ময়না তদন্ত কার না, সেটাও আমি উল্লেখ করেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবে। এবং আজকের আমি যে ভিডিওটা তোমাদের সামনে আমি আজকের আলোচনা করব, পর্যালোচনা করব সমস্ত খোলনলচে বিষয়বস্তু নিয়ে, সেটাও কিন্তু পার্ট 2 থাকছে ব্যর্থতার ময়না তদন্ত ইস্টবেঙ্গল ক্লাবে। তাহলে চলো আমি শুরু করি আজকের বিষয়বস্তু নিয়ে। কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে যেটা বরাবরের জন্য আমি বলে থাকি, যে পিএইচডি ফুটবলের আমি তুলসী, আমার এই সমস্ত ব্যাখ্যামূলক, পর্যালোচনামূলক, অ্যানালিটিক্যালি তোমাদের কাছে যে বিষয়গুলো ফুটবল সংক্রান্ত রাখি সমস্ত ক্লাবের, বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাবে, এইগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। এবং যারা নতুন এসছো এই চ্যানেলে দেখছো, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা শোনো। ভিডিওটার মধ্যে যদি তোমরা সত্যাসত্য কিছু খুঁজে পাও, যদি তোমরা কিছু নির্যাস খুঁজে পাও, তাহলে তোমাদের কাছে আমি অনুরোধ করব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিএসটি ফুটবলটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দাও। কারণ পিএসটি ফুটবল আরও অন্য বড় এক মহৎ উদ্যোগ নিয়ে এই কাজে নেমেছে। চলো তাহলে আর দেরি না করে আমি আজকের আলোচনা করি। আমি আগের পার্টে যে আলোচনা করেছিলাম, শেষ করেছি যে কথাটা নিয়ে, যে পৃথিবীর সমস্ত নামকরা টিমের এবং ভারতবর্ষে আইএসএল এর টিমের যে কোনো লিগ যদি চ্যাম্পিয়ন হয়, কোচকে সমমানের প্লেয়ার একাদশে থাকলেও, তার নিজের পছন্দ একাদশ থাকলেও, তার সাথে যদি রিজার্ভ বেঞ্চকে তৈরি যদি না করতে পারে, তাহলে কোনো দিন কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে না। ইস্টবেঙ্গলের পরের পর ব্যর্থতার প্রধানতম কারণ যে রিজার্ভ ব্যাংককে সঠিকভাবে পরিচর্যা, পরিমার্জন, অর্থাৎ নতুন করে তৈরি করে নেওয়ার এই বিষয়, এই প্রবণতা কোনো কোচের মধ্যে আমি দেখতে পাইনি। যেমন এই ক্ষেত্রে আমি বলতেই পারি যে একটা যে কোনো চারা গাছকে যদি তুমি নিয়ে এসে তোমার ছাতের উপর যদি সেই গাছটাকে না তুমি টবে বসিয়ে খালি রেখে দিয়ে চলে এলে, কোনো পরিচর্যা না করলে, তাহলে সে গাছ কোনো দিন বড় হয় না, সেই গাছ কোনো আউটপুট দেবে না। তাকে নিজের সন্তানের মতন মানুষ করতে হবে। কিরকম? সেই গাছটা ঠিক সূর্যের তাপ পাচ্ছে তো, সে ঠিক জলটা পাচ্ছে তো, সে ঠিক বারবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেইগুলো একটা তার এসে আটকে দিচ্ছে, সেই তারটাকে সরিয়ে দিয়ে আমি তার জায়গা করে দিচ্ছি ডালপালাকে প্রসারিত করার জন্য। এইগুলো যে করে, তাহলে সেই গাছ থেকে আমি আউটপুটটা পাই, ফুলে ফলে সমস্ত কিছু আমরা সংগ্রহ করি। তাহলে একটা প্রকৃত কোচকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হয়। আমরা যখন ফুটবলার ছিলাম, আমরা খেলতাম, এই সমস্ত বিষয় ভোকাল টনিকগুলো আমাদের কাছে কোচরা রাখতো। কোচরা সেইভাবে বন্ডিং করতো, যে প্লেয়ারের সাথে আমরা খেলতাম, আমার লাইনে যে প্লেয়ার খেলতো, অর্থাৎ আমি ধরো হাফে খেলছি, আমি লেফট হাফ খেলছি, আমার যে রাইট হাফ, বলাই হতো যে তোমরা দুজনে একসাথে খাবে দাবে, আড্ডা মারবে, গল্প করতে যাবে, সবসময় একই সাথে ওঠা বসা করবে। তার মানেটা হচ্ছে কি, আমাদের মধ্যে বন্ডিংটা যত ভালো হবে, তত মাঠের বন্ডিংটা আরো ভালো হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ইস্টবেঙ্গল ক্লাবের আমরা কি দেখছি? আজকে ইস্টবেঙ্গল ক্লাবের যে এই যে রিজার্ভ বেঞ্চ তৈরি করতে পারলো না, এই রিজার্ভ বেঞ্চ তৈরি করার কি মাল মশলা ছিল না? হাতের সামনে জল জ্যান্ত। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সিএফএল এর আমি বহু খেলা দেখেছি, বহু প্লেয়ারের মধ্যে এই গুণাবলীগুলি আছে। যদি ঠিক পরিচর্যা, ঠিক যত্ন সহকারে, যদি মানসিকতা নিয়ে, যদি সাহসিকতা দিয়ে, যদি প্লেয়ারের উপর ভরসা রেখে যদি মাঠে নামাতে পারতো, তাহলে এখান থেকে অনেক প্লেয়ার সিনিয়র টিমে আমরা প্রমোট করতে পারতাম। যেই নামগুলো আমি গত ভিডিওতেও বলেছি, আর একবারও বলে দিই, যে তন্ময়ের মতন প্লেয়ার আছে, সেখানে
আমাদের চাকুমান্ডির মতন প্লেয়ার আছে, পিকে জেসিন মতন প্লেয়ার আছে, যে প্লেয়ারকে অনায়াসে আমরা খেলাতে পারতাম, ম্যাচ টাইম দিতে পারতাম, ম্যাচ টাইম দিয়ে দিয়ে শাণিত করে তাকে ঠিক একদম সেই জায়গা পৌঁছে দিতে পারতো না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা সবাই বলছি বিষ্ণু অসাধারণ ফুটবল এবার খেলেছে, বিষ্ণুকে তো এইভাবে প্রমোট করতে করতে আজকে বিষ্ণুর জায়গায় এসেছে। আমি আর একটা জায়গায় বলছি, মোহনবাগান সুপার জায়েন্ট আজকের ভাবতে পারো দিব্যেন্দু বিশ্বাস যে ফুটবলটা খেলছে, দিব্যেন্দু বিশ্বাস ফুটবল খেলছে, টম যে বিদেশি, যাদের বিদেশির ওপর নির্ভরশীল হতে হয়, সেই বিদেশির ওপর ছাপিয়ে যাচ্ছে এই একটা বাচ্চা ছেলে দিব্যেন্দু বিশ্বাস। তাহলে কোচ এর ওপর ভরসা রেখেছে তো, কোচ একে যত্নশীল করে তুলতে পেরেছিল তো, তাহলে তার প্রতিদান কিন্তু পাওয়া যায়, বাঙালি ফুটবলের মধ্যে আছে, কলকাতা ফুটবলের মধ্যে আছে। সুতরাং ইস্টবেঙ্গল ক্লাবের এটা চরম একটা ব্যর্থতার দিক, সমস্ত প্লেয়ার হারিয়ে যাচ্ছে। এই জায়গায় যদি নজর না দেয়, শুধু ইস্টবেঙ্গল ক্লাব বলে না, বাংলার ফুটবল তছনছ হবে। সেটা মোহনবাগানের ক্ষেত্র যেমন সত্য, মোহামেডানের ক্ষেত্রে সত্য, আমাদের ক্ষেত্রেও সত্য। মোহামেডানের ক্ষেত্রে সত্য না, মোহামেডানের ক্ষেত্রে আমার তো অবাক লাগছে, রবি হাসদার মতন প্লেয়ার, জেনুইন স্ট্রাইকার, তাকে নিয়ে গেল, সেই মোহামেডান টিমকে হচ্ছে রেলিগেশনের মধ্যে ব্যাপার নেই। মোহামেডান টিম যে বিদেশিগুলো ফ্র্যাঙ্কো সারা সিজন হয়ে গেল একটা গোল করতে পারলো না, সারা মাঠ খালি দাপিয়ে বেড়াচ্ছে এপান্ত থেকে ওপান্ত, যেহেতু বিদেশি। তাহলে রবি হাসদারকে যখন সই করিয়েছে, রবি হাসদারকে একটা কোচ দায়িত্ব দিতে পারতো না, খেলায় নামাতে পারতো না, ম্যাচ টাইম দিতে পারতো না, গেম টাইম দিতে পারতো না, দিতে পারতো। এরা এই সমস্ত প্লেয়ার আপে ভরসা করতে পারে না, আর এরা পারে না। আর যেহেতু কলকাতার ময়দান পারে না, অন্যান্য স্টেটের যে টিমগুলো আছে তারা পারে বলে পরবর্তীকালে সেখান থেকে আমাদের প্লেয়ারকে চয়ন করতে হয়। যেমন সে বলেছি, আপুইয়াকে আনতে হয়, বিক্রম প্রতাপ সিংয়ের মতন প্লেয়ারকে আনতে হয়, অনিরুদ্ধ থাপার মতন প্লেয়ারকে আনতে হয়, লিস্টন কোলাসোকে আনতে হয়, মনবীর সিংকে আনতে হয়। কারণ এই জায়গায় সেই সমস্ত জায়গায় কোচরা তারা এই টিমের রিজার্ভ বেঞ্চ তৈরি করার জন্য প্রথম থেকে মনস্থির করে থাকে। এই গেল একটা পার্ট, ইস্টবেঙ্গলের চূড়ান্ত ব্যর্থতা একটা দিক। আর একটা দিক আমি যেটা বলবো, যে ইস্টবেঙ্গলের কর্মকর্তা, অফিসিয়াল এবং ইনভেস্টার যেটা ভাবছে যে আমরা সবসময় আইএসএল এর মধ্যে দেখা যাচ্ছে 2-3 বছরের মধ্যে আইএসএল এর মধ্যে যে বিদেশিরা বিচরণ করছে, হয় এই টিম নয় সেই টিম, তাদের মধ্যে দিকে চয়ন করে নিয়ে এসে ক্লাবে প্রতিস্থাপন করছে। কেন আমরা কি ভাবতে পারি না যে কাতার, কুয়েত, ইরান, ঘানা, নাইজেরিয়া, যে টাকা যে মানের ফুটবল আমরা ওখানে খরচা করতে পারি, আজকে যে আমাদের বিদেশি যে মাপকাঠি, আমরা স্মল ক্লাবে যে বছর আইএসএল খেললো তার থেকে শতগুণ ভালো প্লেয়ার কালেক্ট করা যায়। কোচরা যদি একটু কোচকে সামনে রেখে এবং হচ্ছে অফিসিয়ালরা যদি এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতো, সমস্ত ক্লিপিং ভিডিও দেখে, তার বায়োডাটা দেখে, আমি বলছি এর থেকে ভালো প্লেয়ার পাওয়া যায়। এটা আমার কথা না, এটা বলেছে অল্প বাজেটেও ভালো টিম করা যায়। এটা স্বর্গীয় কোচ যে আসিয়ান কাপ আমাদের দিয়েছিল সুভাষ ভৌমিক, সেই সুভাষ ভৌমিক বলেছিল, না আমি এত দূর আমার যাওয়ার দরকার পড়বে না, আমি খালি ইরাক, ইরান, ঘানা এই 3টে জায়গা থেকে আমি এমন প্লেয়ার নিয়ে আসবো না, সেই টিমকে আমি দৌড় করিয়ে ছাড়বো চ্যাম্পিয়নের রাস্তা। সেইটাই আমি বলবো যে আজকের সময় এসেছে, অনেক তো দেখা হলো, 5 বছর হয়ে গেল নেই নেই করে, এই জায়গাটা কোচদের নতুন করে, অফিসিয়ালদের নতুন করে ভাবতে হবে। এবং এই ভাবনার মধ্যে থেকে বলবো যেটা, যে বাঙালি ফুটবলের সংখ্যাধিক্য বাড়াতে হবে, অন্যান্য যে সমস্ত প্লেয়ার আসছে তাদের নিশ্চয়ই আমরা নেব, তাদের কোয়ালিটিকে সম্মান দিয়ে সেইভাবে রিক্রুট করব, তাদের ম্যাচ টাইম দিতে হবে, এবং ম্যাচ টাইমটা না দিলে
ভাইচুং ভুটিয়ার কথা আমার মনে আছে। ভাইচুং ভুটিয়াকে শ্যামল ঘোষ যেভাবে 15-20 মিনিট খেলিয়ে খেলিয়ে ভাইচুং ভুটিয়া ইস্টবেঙ্গল একটা দেশের যে জায়গায় পৌঁছে দিয়েছিল, আজকে সবার হৃদয়ের মধ্যে ভাইচুং ভুটিয়া। সুনীল ছেত্রীও তাই, সুব্রত ভট্টাচার্য করেছিল। তাহলে আমাদের এই সমস্ত প্লেয়ারকে, যে সমস্ত তরুণ বয়স অল্প, যারা চাপ বেশি নিতে পারবে না, চোট আঘাত জনিত সারা জীবনটা শেষ হয়ে যেতে পারে, তাহলে অতীতের যে কোচ যেভাবে যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছে, তাহলে আমরা কেন একটা বাইচুং ভুটিয়া, আমরা কেন সুনীল ছেত্রীর মতো নিতে পারছি না? এইটাও কোচদের অফিসিয়ালরা বসেও একটু বোঝার জায়গায় কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। তাদেরকে বলা, অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি থাকবেন তাকে এটাকে দায়িত্ব নিয়ে ফলো আপ করার মধ্যে পড়ে। তাই এই জায়গায় বলবো যে ইস্টবেঙ্গল যদি এইগুলোকে মেরামত করতে পারে, তাহলে কিন্তু আগামী বছর এই টিমের কিন্তু আমরা ভালো একটা অবস্থায় দেখতে পারি। আমি আশা করব যে এই ব্যাট প্যাচটা সবসময় চিরস্থায়ী থাকে না, এটা কাটবেই ইস্টবেঙ্গল ক্লাবে, এবং আগামী সিজন যে হতে যাচ্ছে সেই সিজনে যে কথাগুলো বললাম সেইগুলো সবটাই অফিসিয়ালদের নিশ্চয়ই কালে যদি লাগে, তাদের মধ্যে যদি বিষয়বস্তুর মধ্যে নির্যাস কিছু খুঁজে পায়, তাহলে তারা এটা ভেবে দেখতে পারে। তোমরা কি ভাবছো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তা আজকের আমি এই বিষয়বস্তুটা এখানেই আমি শেষ করছি। শেষ করার আগে তোমাদের কাছে আবার আমার সেই নতুন করে অনুরোধ, যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং অন্যদের কাছে পিএসটি ফুটবলটাকে দূর দূর জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা উদ্যোগ নেবে। এই কথা বলে আমি আজকের মতন তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি।